সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্য রয়্যাল ইংলিশ একাডেমি এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। লকডাউন অবস্থায় এই পরিস্থিতিতে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য দ্য রয়্যাল ইংলিশ একাডেমি সিদ্ধান্ত নিয়েছে অনলাইন ক্লাস নেওয়ার জন্য। তো সেই জন্য আমরা আজকে থেকে আমাদের ইউটিউব চ্যানেল প্রতিদিন একটি করে ক্লাস আমরা আপলোড করব। আশা করি সবাই ক্লাসগুলো থেকে উপকৃত হবেন। দ্য রয়্যাল ইংলিশ একাডেমি আজকে প্রেজেন্ট করছে অটো দ্য ওয়েস্ট উইন্ড। অটো দ্য ওয়েস্ট উইন্ড হচ্ছে ফার্স্ট ইয়ারের একটি কবিতা, যে কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা এখান থেকে অনেকগুলি প্রশ্ন পাবে এবং সেই সাথে এই কবিতাটি হচ্ছে অনেক ভালো মানের একটি কবিতা, যেখান থেকে অনেক কিছু শিখার আছে। তো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আমাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে অটো দ্য ওয়েস্ট উইন্ড, রিটেন বাই পার্সি বিশি শেলি। তোমরা সবাই জানো যে পার্সি বিশি শেলি হচ্ছে একজন রোমান্টিক পয়েট, এবং রোমান্টিক পয়েট এর পাশাপাশি তিনি হচ্ছে রেবেলিয়াস অর্থাৎ বিদ্রোহী কবি। তো বিদ্রোহী কবি হিসেবে, বিদ্রোহী রোমান্টিক কবি হিসেবে তার যে বিদ্রোহের যে একটা বহিঃপ্রকাশ, সেই প্রকাশটা আমাদের এই অটো দ্য ওয়েস্ট উইন্ড কবিতায় আমরা পেয়ে থাকি। অটো দ্য ওয়েস্ট উইন্ড কবিতায় কবি এখানে হচ্ছে ওয়েস্ট উইন্ডকে অট করেছেন। এই অটের মধ্য দিয়ে তিনি তার যুগের যে ধর্ম, কর্ম এবং এইগুলা সম্পর্কে তিনি মূলত হচ্ছে মানুষকে হচ্ছে বিদ্রোহী করার চেষ্টা করেছেন তার এই কবিতার মাধ্যমে। তো প্রথমে আমরা যদি আমাদের এই কবিতার টাইটেলটি বিশ্লেষণ করি, তাহলে আমরা পাবো অট টু দ্য ওয়েস্ট। তো আমরা সবাই জানি যে অট মানে হচ্ছে এক ধরনের কবিতার জেনার বা ওয়ে অফ কি রাইটিং পোয়েম। তো অট টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতায় আমরা অট মানে এখানে আসলে ওয়েস্ট উইন্ডকে অট করার চেষ্টা করা হয়েছে। তো এখানে ওয়েস্ট উইন্ডকে প্রশংসার মাধ্যমে তার যে গুণাবলী এবং তার যে কাজকর্ম, সেগুলোকে হচ্ছে লেখক তুলে আনার চেষ্টা করতেছে। তো আমরা কবিতার শুরুতেই হচ্ছে প্রথমে কবিতাটা পড়বো এবং সেই সম্পর্কে যে বলার জন্য যে কথাগুলো আছে, সেই কথাগুলো হচ্ছে আমরা কবিতার শেষে পড়া শুরু করব। তো আমরা হচ্ছে কবিতায় চলে যাই। তো সবাই হচ্ছে খেয়াল করবেন। আমাদের এই কবিতাটা হচ্ছে ৫টি স্ট্যান্জায় বিভক্ত, যেখানে ৫টি স্ট্যান্জায় কবি হচ্ছে এখানে ৫টি ভিন্ন ভিন্ন চিত্র ওয়েস্ট উইন্ডের দেখানোর চেষ্টা করেছেন, যেখানে আমরা হচ্ছে ৫টা ভিন্ন ভিন্ন পরিস্থিতি ওয়েস্ট উইন্ডের কি কি প্রভাব বিস্তার করে চলে, সেই বিস্তারগুলোই আমরা এখন দেখার চেষ্টা করব। প্রথমে আমাদের যে ভার্সটা আছে, অর্থাৎ প্রথমে আমাদের যে স্ট্যান্জাটা আছে, সেই স্ট্যান্জা দিয়ে আমরা শুরু করব। তো আমরা প্রথমেই শুরু করি, ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, দ্য ব্রেথ অফ অটাম স্প্রিং। বলতেছে ও ও ওয়েস্ট উইন্ড মানে ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। কবি এখানে ওয়েস্ট উইন্ডকে ওয়াইল্ড বলেছেন, দাও ব্রেথ অফ অটাম স্প্রিং, এবং বলেছেন তুমি হচ্ছ অটামের বিং, মানে অটামের একটা প্রজাতি। অর্থাৎ অটামেই যে ওয়েস্ট উইন্ডের উৎপত্তি হয়, সেই মেসেজটা এখানে লেখক দেওয়ার চেষ্টা করেছেন। দাও ফ্রম হুজ আনসিন প্রিসেন্স, মানে তুমি ফ্রম হুজ মানে যার থেকে, আনসিন প্রিসেন্স তোমার একটা অদৃশ্য অস্তিত্ব আছে, দ্য লিভস ডেড মানে মৃত পাতাদের মধ্যে। অর্থাৎ লেখক এই ২ লাইন দিয়ে যা বোঝানোর চেষ্টা করেছেন, তা হচ্ছে যে আমরা অটামকে, আমরা ওয়েস্ট উইন্ডকে আসলে অটামের একটা বিং হিসেবে পাই, মানে অটামের একটা প্রজাতি হিসেবে পাই, অর্থাৎ অটামের একটা বাই প্রোডাক্ট হিসেবে পাই। এবং অটামের অস্তিত্ব আমরা, অর্থাৎ ওয়েস্ট উইন্ডের অস্তিত্ব আমরা হচ্ছে লিভ স্টেট মানে হচ্ছে মৃত পাতাদের মধ্যে পাই। আর ড্রাইভেন, যেগুলো ড্রাইভেন ছড়িয়ে পড়ে লাইক ঘোস্ট ভূতের মতো, ফ্রম অ্যান এনচ্যান্টার ফিলিংস একটা জাদুকর মোহময়তা, অর্থাৎ জাদুর মতো করে। অর্থাৎ আমরা ওয়েস্ট উইন্ডকে এমন ভাবে পাই মৃত পাতাদের মধ্যে, যেন এই মৃত পাতাগুলো একটা জাদুর মন্ত্র বলে উড়ে যাচ্ছে। ঠিক ওয়েস্ট উইন্ড এখানে সেই প্রভাবটা ফেলতেছে। ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড পেল, হলুদ, কালো অ্যান্ড পেল, এবং কি ফ্যাকাশে অ্যান্ড হেক্টিক রেড, এবং হচ্ছে হেক্টিক রেড প্রচন্ড রকমের লাল, পেস্টিলেন্স, স্ট্রাইকের মাল্টিটিউডস, এবং পেস্টিলেন্স অর্থাৎ এটা হচ্ছে মানে ঠিক দেখতে প্লেগ রোগের মতো, স্ট্রাইকের মাল্টিটিউডস মানে বিভিন্ন কালারের, ও দাও তুমি, হো চেরিও টেস্ট টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড, যে কি করে
তাদের সেই উইন্ট্রি বেড অর্থাৎ শীতকালের যে বিছানা সেই বিছানার দিকে তাদের রথ নিয়ে যেন ছুটে চলে। তো আমরা এখানে আসলে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা অটামের অস্তিত্ব যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে যে শীতকালে যে তাদের পাতাগুলো যে উড়ে যাচ্ছে এই সেই উড়ে যাওয়ার মধ্যে মানে তাদের শীতের যে একটা ব্যাট মানে শীত পর্যন্ত যে তারা যে ওখানে স্তূপ আকারে থাকবে সেই যে উড়ে যাওয়ার যে একটা প্রবণতা সেখানে আমরা আসলে অস্তিত্বটা পেয়ে থাকি এবং এই এর ফলে পাতাগুলোর যে বিভিন্ন রকমের কালার ওই ইয়েলো কালার ব্ল্যাক কালার পেল কালার হ্যাকটিক রেড এইসব বিষয়গুলো হচ্ছে আমরা এখানে পেয়ে থাকি। দ্য উইং সিটস হোয়ার দে লাই কোল্ড অ্যান্ড লো, এবং এখানে আমরা আরো যে জিনিসটা দেখি সেটা হচ্ছে উইং সিটস অর্থাৎ আমরা ওয়েস্ট উইন্ডের অস্তিত্ব পাই উইং সিটস এর মধ্যে। উইং সিটস শব্দটার অর্থ হচ্ছে মানে যেসব বীজের মধ্যে হচ্ছে উইংড মানে পাখা থাকে, যেমন হচ্ছে মেহগনি গাছের পাতা বীজ যেটা হচ্ছে তার পাখা থাকে, এরকম একটা বিষয়ের কথা বলা হয়েছে। হোয়ার দে লাই কোল্ড অ্যান্ড লো, যেখানে তারা কি করে লাই শুয়ে থাকে কোল্ড ঠান্ডা, লো একদম মানে হচ্ছে ঠান্ডা একটা পরিবেশে। ইচ লাইক এ ক্রপস, প্রত্যেকটাই যেন একটা মৃতদেহের মতো, উইথিন ইটস গ্রেভ এটার কবরে, আনটিল যতক্ষণ দেন অ্যাজিউর সিস্টার মানে তোমার অ্যাজিউর সিস্টার অফ স্প্রিং মানে তোমার যে অ্যাজিউর অর্থাৎ তোমার যে শোধবন মানে স্প্রিং শ্যাল ব্লো। যেহেতু এখানে কবিতাটা হচ্ছে ওয়েস্ট উইন্ডকে হচ্ছে মানে অট করা হচ্ছে, সো লেখক তার কথাগুলো ওয়েস্ট উইন্ডকে যেন সামনেই বসিয়ে বলার চেষ্টা করতেছে যে তুমি ততক্ষণ পর্যন্ত ওখানে থাকবা যতক্ষণ পর্যন্ত তোমার এজিউর সিস্টার স্প্রিং শ্যাল ব্লো যতক্ষণ পর্যন্ত না বইতে শুরু করছে। পরের পরের প্যারাতে যদি আমরা যাই, হার ক্লারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ, যেন ওয়েস্ট উইন্ড তার মানে ক্লারিয়ন অর্থাৎ তার আলোক রশ্মিগুলাকে ওভার দ্য ড্রিমিং আর্থ একটা তন্দ্রালো পৃথিবীর ভিতর ছড়িয়ে দিচ্ছে অ্যান্ড ফিল এবং কি পরিপূর্ণ করতেছে ড্রাইভিং সুইট মানে ড্রাইভিং করতেছে এগুলোকে বহন করতেছে সুইটস বার্ড মানে এই মিষ্টি বার্ডস মানে শাখা প্রশাখাকে লাইক ফ্লুক্স টু ফিড অ্যান এয়ার মানে বাতাসের মধ্যে অর্থাৎ একটা ভিড়ের মতো করে যেন এগুলাকে উড়িয়ে নিচ্ছে উইথ লিভিং হিউজ অ্যান্ড অর্ডার্স প্লেন অ্যান্ড হিল, উইথ লিভিং হিউজ অর্থাৎ এখানে জীবনের একটা হিউজ এবং কি অর্ডার্স প্লেন অ্যান্ড হিল অর্থাৎ তোমার সমতল এবং পাহাড় এগুলোর মধ্যে হচ্ছে ছড়িয়ে দিচ্ছে তার যে একটা জীবনপূর্ণ অবস্থা সেই অবস্থাকে। ওয়াইল্ড স্পিরিট, এখানে কবি হচ্ছে অটামকে একটা ওয়াইল্ড স্পিরিটের সাথে তুলনা করে, অর্থাৎ তার কাছে মনে হয় অটাম হচ্ছে একটা ওয়াইল্ড স্পিরিট বন্য বন্য আত্মা, হুইচ আর মুভিং এভরিওয়্যার যেটা সব দিকেই মুভ করতেছে এভরিওয়্যার অ্যান্ড ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার হিয়ার ও হিয়ার, বলতেছে যে ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার মানে একই সাথে অটাম হচ্ছে একজন ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার হিয়ার ও হিয়ার, শুনো ও শুনো। এখানে এই লাইনটার দ্বারা যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে অটাম আসলে একই সাথে ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, বিকজ অটাম হচ্ছে তার শক্তির মাধ্যমে অনেক কিছুকে ডেস্ট্রয় করে এবং সেগুলোকে আবার হচ্ছে সে হচ্ছে দীর্ঘদিন শীত পর্যন্ত রেখে দেয় সেগুলা মানে ডিস্ট্রয় করার মাধ্যমে সে সেগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় এবং ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সে হচ্ছে সেগুলাকে পুনরায় একটা জীবন দান করতে সাহায্য করে। সেই জন্য এগুলোকে প্রিজার্ভার নামে মানে প্রিজার্ভার হিসেবে কল্পনা করা হয় এই ওয়েস্ট উইন্ডকে। অর্থাৎ ওয়েস্ট উইন্ডের ফলে বিভিন্ন গাছপালা তাদের ডালপালা ভেঙে তাদের বীজগুলো ছড়িয়ে পড়ে, এটা একটা ডেস্ট্রয়ের ব্যাপার এবং একই সাথে এই বীজগুলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়ে যখন এগুলা নতুন করে প্রাণের সঞ্চারণ করে তখন সেটা প্রিজার্ভার হিসেবে থাকে। তো এখানে এখানে লেখক ঠিক এই অটামকে ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার হিসেবে কল্পনা করার চেষ্টা করেছেন। আমরা যদি সেকেন্ড স্ট্যান্জা দেখি সেকেন্ড স্ট্যান্জা পাবো দাও হুন অন হোজ স্ট্রিম, বলতেছে তুমি হচ্ছ তার স্ট্রিমের মধ্যে মিড দা স্টিভ স্কাইস কমোশন, তুমি মধ্য আকাশের মধ্যে কি করো তোমার হচ্ছে স্কাইস কমোশন অর্থাৎ তুমি মধ্য আকাশে তোমার খেলাটা দেখিয়ে থাকো। আমরা প্রথম স্ট্যান্জার পরে দ্বিতীয় স্ট্যান্জা ভিত্তিক যে কথাটা বললাম যে এখানে স্ট্যান্জা ভিত্তিক অটামের বিভিন্ন পরিবেশে বিভিন্ন রকম ভাবে তার ক্ষমতাগুলোকে দেখানোর চেষ্টা করা হবে। তো এখানে লেখক প্রথমেই যেটা করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে অটাম মধ্য আকাশে কিরকম পরিস্থিতিতে মানে পরিস্থিতির উদ্ভব করে সেই জিনিসটাকে দেখানো হয়েছে। তো কি বলতেছে দাও অন হুজ স্ট্রিম মানে যার স্ট্রিম মিড দ্য স্টিপ স্কাই কমোশন লুজ ক্লাউডস লাইক আর্থস ডিকেইং লিভস আর শেড। লুজ ক্লাউডস মানে
এমনভাবে ওয়েস্ট উইন্ড এই ক্লাউডস গুলোকে লুজ করে, অর্থাৎ এগুলোকে মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে দেয়, আর ডিকেইং লিভস আর শেড, যেন পৃথিবীটা একটা শেডের মধ্যে মানে একটা ছায়ার মধ্যে পড়ে যায়। শুক ফ্রম দ্য ট্যাঙ্কল বাউস অফ হেভেন অ্যান্ড ওশেন, এবং কি করো তুমি হচ্ছে তোমার তুমি তোমার শাখাগুলোকে কি করো, হেভেন অ্যান্ড ওশেন, সমুদ্র থেকে তোমার হচ্ছে আকাশের দিকে, অর্থাৎ যখন ঝড় বইতে থাকে তখন গাছের ডালপালাগুলো একবার মাটিতে এবং একবার আকাশে চলে যায়, অর্থাৎ এখানে অটাম তার শক্তির বিস্তার ঘটায়, সরি ওয়েস্ট উইন্ড তার শক্তির বিস্তার ঘটায়। অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটেনিং, তুমি হচ্ছ এই রেইন এবং লাইটেনিং এর, অর্থাৎ বজ্রপাত এবং বৃষ্টির দেবতা। এখানে লেখক হচ্ছে একদম অটামকে সে তুলনা করলো হচ্ছে বৃষ্টি এবং লাইটেনিং এর দেবতা হিসেবে। দেয়ার আর স্প্রেড, যেখানে তুমি ছড়িয়ে পড়ো, অন দ্য ব্লু সারফেস, নীল সারফেসে, অফ দাইন এই রিসার্চ, তোমার সেই এই রিসার্চ, এই অর্থাৎ অর্থাৎ হচ্ছে বাতাসময় যে একটা সার্চ স্রোতের মাধ্যমে যেন একটা তুমি হচ্ছে ছড়িয়ে পড়ো, লাইক দ্য ব্রাইট হেয়ার আফ্লিটেড ফ্রম দ্য হেড, যেন হচ্ছে রঙিন চুলগুলো মানে হচ্ছে মাথা থেকে উড়ে যায়, যেমন করে উঠতে থাকে ঠিক সেরকম করে তুমি হচ্ছে বাতাসের মধ্যে একটা ব্লু সারফেস মানে হচ্ছে নীল একটা সমতল পৃষ্ঠে তুমি তোমার স্রোত বয়ে যেতে থাকো। Of some fiery minutes even from the dim verse, তুমি যেন কি করো, সাম ফায়ার্স দি মিনার, অর্থাৎ মিনার শব্দটার অর্থ হচ্ছে এখানে হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে মদের দেবতা বাক্কাস, সেই বাক্কাসের ফলোয়ারদেরকে বলা হয় মিনেত। তো এখানে হচ্ছে ঠিক অটাম যেন মিনাদের মতো করে ফায়ারসি হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, ইভেন ফ্রম দ্য ডিম ভার্স, একদম হচ্ছে হালকা একটা অবস্থা থেকে, অফ দ্য হরিজন অফ দ্য টু দ্য জেনিথ হাইট, যেন এটা একদম সেই সীমান্ত রেখা তটরেখা থেকে টু দ্য জেনিথ হাইট, জেনিথ হাইট মানে হচ্ছে কি সুউচ্চ, সুউচ্চ স্তরে যেন সেটা সরিয়ে পড়ে। দ্য লক্স অফ দ্য অ্যাপ্রোচিং স্টর্ম, এবং তুমি কি করো, তুমি হচ্ছে অ্যাপ্রোচিং স্টর্ম, অর্থাৎ তুমি হচ্ছে ঝড়ের আগমন ঘটাতে কি করো, লক্স করে দাও, অর্থাৎ তুমি হচ্ছে ঝড়ের আগমন মানে আগমন ঘটাতে সাহায্য করো। দাও ড্রাইক অফ দ্য ডাইং ইয়ার, তুমি কি করো, পুরাতন সেই মৃত বছরগুলোকে পিছনে টেনে নিয়ে যাও। টু হুইচ দিস ক্লোজিং নাইট, তুমি কি করো, সেই রাতের শেষ করো। উইল বি দ্য টুম অফ ভেস্ট সেপালচার, তুমি হচ্ছে প্রচুর গাছপালা সেপালচার সেগুলার আলটিমেট ডুম ঘটাও, অর্থাৎ তাদের মৃত্যু ঘটাও। ভল্টেড উইথ অল দাই কংগ্রেগেটেড মাইট, তোমার প্রচন্ড রকম শক্তি দিয়ে তুমি এই সব কিছুকে উলট পালট করে দাও। অফ ভ্যাপোর্স ফ্রম হোস সলিড অ্যাটমসফিয়ার, তুমি কি করো, অফ ভ্যাপোর্স, তুমি প্রচন্ড রকম ভ্যাপোর্স তোলো, ফ্রম হোস, যেখান থেকে, সলিড অ্যাটমসফিয়ার, তোমার সেই সলিড অ্যাটমসফিয়ার মানে প্রচন্ড রকম অ্যাটমসফিয়ার মানে পরিবেশ তৈরি করো তুমি, শক্ত একটা পরিবেশ, ব্ল্যাক রেইন, কালো বৃষ্টি ঝরাও, অ্যান্ড ফায়ার, আগুন ঝরাও, অ্যান্ড হেইর উইল ব্রাস্ট, এবং তুমি হচ্ছে সেই করো বজ্রপাত শিলাবৃষ্টি ঘটাও। ও হিয়ার, শুনো হে ওয়েস্ট উইল, অর্থাৎ এই স্ট্যান্ডার্ড জুড়ে লেখক কবি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে ওয়েস্ট উইল আকাশের ভিতর প্রচন্ড রকমের প্রভাব বিস্তার করে, আকাশের সবকিছুকে উড়িয়ে এদিক থেকে সেদিক নিয়ে যায়, মেঘগুলোকে সে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এখানে ওয়েস্ট উইন্ডের একটা কর্তৃত্ব ফুটে ওঠে আকাশের বুকে। তৃতীয় স্ট্যান্ডার্ডে আমরা দেখব যে কিভাবে আরেকটি জায়গায় প্রভাব বিস্তার করে। তো আমরা আবারও পড়ায় চলে যাই। Thou who didst waken from his summer dreams, thou who didst, তুমি এমন যে জেগেছে তার সামার ড্রিমস, সেই গ্রীষ্মের স্বপ্ন থেকে, দ্য ব্লু মেডিটেরিয়ান, সেই নীল ভূমধ্য সাগর থেকে, হোয়ার হি লে, যেখানে সে লে শুয়েছিল, লুল্ড বাই দ্য কয়েল অফ হিজ ক্রিস্টালাইন স্ট্রিমস, যেখানে সে লুল্ড হয়েছিল, ঠান্ডা হয়েছিল, মানে একদম চুপচাপ বসেছিল, বাই দ্য কয়েল অফ হিজ ক্রিস্টালাইন স্ট্রিমস, মানে তার যে উপকূলীয় যে স্ট্রিমস স্রোতের যে কয়েল মানে প্যাচের মধ্যে বা ভাঁজের মধ্যেই সে লুকিয়েছিল। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ওয়েস্ট উইন্ডকে দেখানো হবে যে ওয়েস্ট উইন্ড সমুদ্রের উপর কতটুকু প্রভাব ফেলে বা প্রভাব বিস্তার করে, সেই জিনিসটা আমরা হচ্ছে এখানে দেখতেছি। তো প্রথমে লেখক এই স্ট্যান্ডায় যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে ওয়েস্ট উইন্ড যেন এতদিন মানে গুপ্ত ঘাতকের মতো চুপ করেছিল ব্লু মেডিটেরিয়ান সি, যখনই যেন সে তার সামারের মানে ড্রিমস স্বপ্ন থেকে সে জেগে উঠলো এবং জেগে উঠে তার কুণ্ডলী থেকে সে বেরিয়ে আসলো, এই কথাটা এখানে বলার চেষ্টা করা হয়েছে। Besides a pumice isle in Bays Bay,
এখানে বেইস বে এর কথা বলা হয়েছে, একটা সাগরের কথা বলা হয়েছে। বিসাইডে পমিস আইলস ইন বেইস বে। তো বিজন উঠে আসলা পমিস আইল থেকে, মানে একটা উপ মানে দ্বীপ থেকে, অ্যান্ড সো ইন স্লিপ সোল প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স, এবং তোমাকে দেখা গেল ইন স্লিপ তুমি ঘুমন্ত ছিলে ওল্ড প্লেসেস পুরাতন দালানগুলোতে, অ্যান্ড টাওয়ার্স এবং টাওয়ার্স গুলোতে, অর্থাৎ হচ্ছে দালানগুলোতে, কুইভারিং উইথিন দ্য ওয়েভস ইন্টেন্সার ডে, তুমি এতদিন কুইভারিং ছিলা উইথিন দ্য ওয়েভস ইন্টেন্সার ডে, এই স্রোতময় দিনগুলোতে। অল ওভার গ্রোন উইথ অ্যাজিউর মস অ্যান্ড ফ্লাওয়ার্স, তুমি যেন জেগে উঠেছ উইথ অ্যাজিউর মস, এই মসের মধ্য দিয়ে, মানে মস গুলোর গাছগুলোর মধ্য দিয়ে, অ্যান্ড ফ্লাওয়ার্স এবং ফুলের মধ্য দিয়ে, সো সুইট, অনেকটাই সুইট, অনেক মিষ্টি, দ্য সেন্স ফেইন্টস কি পিকচারিং দেম, এবং তোমার যে ছবি, সেই ছবিটা আস্তে আস্তে অদৃশ্য হচ্ছে, দা ফর হোস পাথ দ্য আটলান্টিক লেভেল পাওয়ার্স, অর্থাৎ তোমার যে পথ, সেই পথ হচ্ছে আটলান্টিকের সক্ষমতাকে কি করে দেয়, লেভেল করে দেয়, সমান করে দেয়। ক্লিপ দেমসেলফ ইনটু ক্যাজপস, এগুলাকে তোমার এতই শক্তি সামর্থ্য যে ক্লিপ, এগুলোকে ভেঙে, ক্লিপস দেমসেল তাদেরকে ভেঙে, ইনটু ক্যাজমস, ক্যাজমসে অর্থাৎ পানির দুইটা টুকরায় বিভক্ত করে দাও। হোয়াইল ফার বিলো দ্য সি ব্লমস, যেখানে, যার নিচে সাগরটা কি করতে থাকে, টকবক করতে থাকে, অ্যান্ড ওজি উডস এবং কি ওজন কাঠগুলো, হুইচ ওয়ার যেগুলো কি করে পরিধান করে, দ্য স্যাফলেস ফলিউস, মানে হচ্ছে পত্র পল্লব আচ্ছাদিত কি ফলিউস অব দ্য ওশেন, সাগরের জানো। তো এখানে যেটা বলা হলো সেটা হচ্ছে যে ওয়েস্ট উইন্ড এখানে সাগরের ভিতর বিশাল একটা ভূমিকা রাখে। সাগরের ভিতরে এখানে সে হচ্ছে বিভিন্ন রকম শক্তি সে তার প্রদর্শন করে, এবং সেখানে একটা শক্তির কথা বলেছে যে এত প্রচন্ড রকম ভাবে ওয়েস্ট উইন্ড সাগরের পানিকে আঘাত করে যে সাগরের পানি বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, এবং এই ছড়িয়ে যাওয়ার মাধ্যমে এটা হচ্ছে পানিকে দুইটা অংশে ক্যাজমে বিভক্ত করে। দ্য ভয়েস, দাই ভয়েস, তোমার কণ্ঠ, অ্যান্ড সাডেনলি গ্রে উইথ ফেয়ার, এবং হঠাৎ করেই সবকিছু কে উইথ ফেয়ার, ভয়ে প্রচন্ড রকম গ্রে হয়ে যায়, ধূসর হয়ে যায়, অ্যান্ড ট্রেম্বল অ্যান্ড ডিসপয়েল দেমসেলভস ও হিয়ার, এবং সেগুলোকে তুমি কাঁপিয়ে দাও, অ্যান্ড ডিসপয়েল দেমস, এবং সেগুলোকে ধ্বংস করে দাও, ও হিয়ার শোনো। এই স্ট্যান্জাতেও ওয়েস্ট উইন্ডকে এখানে বিভিন্ন রকমের কথা বলে, এবং ওয়েস্ট উইন্ডকে শোনানো হলো তার যে সাগরের উপর তার যে প্রভাব, সেই প্রভাবের কথা। তো আমরা এখানে সেই জিনিসটা এখানে দেখার চেষ্টা করলাম। আম, এরপর আমরা চতুর্থ স্ট্যান্ডে যাব। চতুর্থ স্ট্যান্ডে ওয়েস্ট উইন্ডের আরেকটা প্রভাব দেখানো হবে। তো আমরা পড়ার পরে দেখতে বাকিটা দেখব। ইফ আই ওয়ার এ ডেড লিফ, আমি যদি একটি মৃত পাতা হই, দাও মাই টেস্ট বিয়ার, তুমি আমাকে বিয়ার করবা। ইফ আই ওয়ার এ সুইফট ক্লাউড, আমি যদি এক টুকরা মেঘ হই, টু ফ্লাই উইথ দি, তোমার সাথে উড়ে যেতে চাই। এ ওয়েভ টু পান্ট বিনিথ দাই পাওয়ার, এমন একটা স্রোত হতে চাই যেটা তোমার পায়ের নিচে, তোমার শক্তির নিচে আমি পান করতে চাই, অবস্থান করতে চাই, অ্যান্ড শেয়ার, এবং শেয়ার করতে চাই দ্য ইম্পালসেস অফ দ্য স্ট্রেংথ, তোমার এই স্ট্রেংথকে, তোমার শক্তিকে, অনলি লেস ফ্রি, যেটা হালকাই মুক্ত করে, দেন দাও তোমার চেয়ে, ও আনকন্ট্রোলেবল, তুমি হচ্ছে আনকন্ট্রোলেবল, অদম্য, ইভ ইভেন আই ওয়ার ইজ ইন মাই বয়হুড, আমি যদি আমার বয়হুডে থাকতাম, অ্যান্ড কুড বি, এবং যদি হতে পারতাম। তো স্ট্যান্জা জুড়ে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই লাইনগুলো জুড়ে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে প্রশংসা করার পর ওয়েস্ট উইন্ডকে বিভিন্ন জিনিসের সাথে তুলনা করার পর কবি যেটা করার চেষ্টা করেছেন শেলি, সেটা হচ্ছে যে এবারে শেলি হচ্ছে ওয়েস্ট উইন্ডের কাছে কিছু চাচ্ছেন, যেন ওয়েস্ট উইন্ড তাকে তার হালকা শক্তি বা পাওয়ার তাকে দেয়, এবং সেই পাওয়ারের মাধ্যমে সে হচ্ছে ওয়েস্ট উইন্ডের সাথে সে হচ্ছে উড়ে যেতে চায়, ওয়েস্ট উইন্ডের সাথে সে হচ্ছে একটা সখ্যতা তৈরি করতে চায়। দ্য কমরেড অফ দাই ওয়ান্ডারিংস ওভার হেভেন, এবং তোমার যে এই যে রাজত্ব, দাই ওয়ান্ডারিংস, তোমার চলাচল, ওভার হেভেন, স্বর্গের উপরে, অ্যাজ দেন, এবং তখনও, ওয়েন টু আউটস্টিপ দাই স্কাই স্পিড, এই যে তোমার প্রচন্ড রকমের আকাশের এত স্পিড, সার্চ সিমড এ ভিশন, এটা স্কেয়ার্স সিমড এ ভিশন, এটা একটা স্বপ্নের মতো মনে হয়। আই উড নেভার হ্যাভ কি স্ট্রাইভেন, আমি কখনোই এটাকে কি, মানে হচ্ছে পাওয়ার চেষ্টা করি না। as thus with thee in thy prayer in my sure need, as thus with thee, তাই তোমার সাথে in prayer আমি প্রার্থনা করি, in my sore need,
আমার প্রয়োজন, ও লিফট মি এজ এ ওয়েভ, আমাকে লিফট করো একটা ওয়েভের মতো, এ লিফ একটা পাতার মতো, এ ক্লাউড একটা ক্লাউডের মতো, আই শেল আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আই ব্লিড, কারণ আমি হচ্ছে পড়ে গেছি আপন দ্য থর্নস অফ লাইফ, আমার লাইফ থেকে, আই ব্লিড, আমি রক্তাক্ত। অর্থাৎ এখানে লেখক যে আকুতি মিনতিটা করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে লেখক হচ্ছে তার জীবনের যে বাস্তব মানে হচ্ছে বাস্তব জীবন, সেই জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতে সে হচ্ছে আঘাতে প্রচন্ড রকম জর্জর, এই জর্জর অবস্থা থেকে বাঁচার জন্য সে ওয়েস্ট উইন্ডের কাছে সে সাহায্য চাচ্ছে, যে ওয়েস্ট উইন্ড যেন তাকে একটা পাতার মতো, তাকে একটা ক্লাউডের মতো, তাকে একটা ওয়েভের মতো সে হচ্ছে তোমার তাকে নিয়ে যায়, এবং হচ্ছে কারণ সে হচ্ছে ফল আপন দ্য থর্নস অফ লাইফ অ্যান্ড ব্লিডস, কারণ হচ্ছে সে হচ্ছে তার জীবনের সিংহাসন থেকে পড়ে গেছে এবং সে হচ্ছে রক্তাক্ত। অর্থাৎ ওয়েস্ট উইন্ডের কাছে নিজের অসহায়ত্ব প্রদান করার মাধ্যমে সে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের কাছে সাহায্য চাওয়ার জন্য সেই কথাগুলো বলার চেষ্টা করেছেন। A heavy weight of ours has chained and brought, বলতেছে a heavy weight of ours has কি chained and brought, একটা প্রচন্ড রকম কি ওয়েট মানে হচ্ছে ওজন, আওয়ার্স সময়ের, has chained আমাকে বেঁধে ফেলেছে এবং আমাকে বোট আমাকে নত করে ফেলেছে, ওয়ান অর টু কি টু লাইক দি, ওয়ান টু লাইক দি তোমার মতো একজন, টেমলেস অদম্য, টেমলেস মানে হচ্ছে অদম্য, অ্যান্ড সুইফট এবং কি প্রচন্ড রকম কি শক্তিশালী, অ্যান্ড প্রাউড এবং গর্বিত, সেই একমাত্র আমাকে এখান থেকে মুক্ত করতে পারে। তো আমরা এখানেও যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে এই কবিতা জুড়েও আমরা এই মানে এই স্ট্যান্জা জুড়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওয়েস্ট উইন্ডকে প্রার্থনা করার পর, মানে তার প্রশংসা করার পর লেখক হচ্ছে তার কাছ থেকে সে এই জিনিসগুলো চাচ্ছে, কারণ হচ্ছে লেখকের কাছে মনে হচ্ছে তার জীবনটা হচ্ছে তার প্রয়োজন, তার সোলমেট, অর্থাৎ তার জীবনটা হচ্ছে একটা কষ্টের মধ্যে পতিত, একটা অনবস্থার মধ্যে পতিত, সেখান থেকে সে উদ্বেলিত হতে চায়। The beautifulest lines comes after the fifth stanza. So আমরা পঞ্চম স্ট্যান্জায় চলে যাব। পঞ্চম স্ট্যান্জার প্রথম লাইন, মেক মি দাই লায়ার, তুমি আমাকে তোমার লায়ার করো, ইভেন এজ দ্য ফরেস্ট ইজ, যেন একটা বনের মতো। এখানে লেখক যেটা প্রথমেই করছে বলেছে ওয়েস্ট উইন্ডকে যে তাকে একটা লায়ার বানানোর জন্য, লায়ার মানে এখানে বাদ্যযন্ত্রের কথা বলেছে, তুমি আমাকে তোমার একটা লায়ার করো, বাদ্যযন্ত্র করো। আসলে এখানে এক্স্যাক্টলি লেখক বোঝানোর চেষ্টা করেছেন যে তার সঙ্গী করার চেষ্টা যেন করে, ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ, সেটা হবে বনের মতো, হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন, যেন এর পাতাগুলো একা একা পড়ে যাচ্ছে, দ্য টোট অফ দ্য মাইটি হারমোনিস, একটা মানে প্রচন্ড একটা কোলাহল ঐক্যের মধ্যে এই পাতাগুলো পড়ে যাচ্ছে। উইল টেক ফ্রম বুথ এ ডিপ, আমাকে নিয়ে যাও বুথ এ ডিপ, প্রচন্ড রকম একটা গভীর একটা ডিপ, অটামনাল টোন, শরতের সুরে, কি সুইট ইন স্যাডনেস, এই স্যাডনেস এর মধ্যে বি দাও, তুমি হও স্পিরিট ফায়ার্স, এই যে প্রচন্ড রকমের স্পিরিট, আত্মা ফায়ার্স আত্মা, মাই স্পিরিট আমার স্পিরিট হও, আমার হৃদয়ে চলে আসো, বিদাও মি তুমি আমার হও, ইম্প্যাচুয়াস ওয়ান অদম্য একজন। তো এখানে লেখক হচ্ছে অটামকে এখানে সে বলতেছে যে তুমি আমার মধ্যে আসো, আমাকে তুমি কি করো অদম্য একজন করে দাও, তোমার স্পিরিটের মাধ্যমে আমাকেও একটা মানে যে মরাল আফলিফট এটা করার মানে করে দাও, ড্রাইভ মাই ডেড থটস, আমার মৃত চিন্তাগুলোকে ড্রাইভ করো, সরিয়ে দাও, ওভার দ্য ইউনিভার্স, ইউনিভার্স জুড়ে, লাইক কি উইদার্ড লিভস টু কুইকেন এ নিউ বার্থ, আমার কি করো এই পাতাগুলোকে সরিয়ে আমাকে নতুন একটা জন্ম দাও, অ্যান্ড বাই দ্য ইনকারেশন অফ দিস ভার্স, এই কবিতার মাধ্যমে, এই কবিতার মাধ্যমে এই ইনকারেশন অর্থাৎ আমার হচ্ছে ইনক্যান্টেশন, অর্থাৎ আমার এই মনের চাওয়াটা আমি ব্যক্ত করতেছি, স্ক্যাটার ছড়িয়ে পড়ো, অ্যাজ ফ্রম অ্যান আনএক্সটিংগুইশড হার্ট, এই আনএক্সটিংগুইশড অর্থাৎ অজ্বলিত প্রদীপ থেকে অ্যাশেসের স্পার্কস, যেখানে শুধু অ্যাশেস সাই অ্যান্ড স্পার্কস, মাই ওয়ার্ডস অ্যামং ম্যানকাইন্ড, আমার ওয়ার্ডস গুলো মানুষের মধ্যে, বি থ্রু মাই লিভস আমার কণ্ঠ দিয়ে, টু আনঅ্যাওয়াকেন দ্য আর্থ এই অজাগ্রত পৃথিবীকে জাগিয়ে দাও। অর্থাৎ লেখক এখানে ওয়েস্ট উইন্ডকে বলতেছে যে আমার যে যে কথাগুলো আছে, এই যে অজ্বলিত প্রদীপটা আছে সেটা তুমি সকলের মধ্যে ছড়িয়ে দাও, মানুষকে তুমি হচ্ছে
আমার চিন্তা ভাবনাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দাও। দ্য ট্রাম্পেট অফ প্রফেসি, এই যে প্রফেসি, আমার যে ট্রাম্পেট অফ প্রফেসি, এই যে আমার এই কথাগুলো, ও ওয়াইন্ড, ও হে বাতাস, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, যদি উইন্টার আসে ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, তাহলে বসন্ত আসতে কতক্ষণ। অর্থাৎ এখানে লেখক এই লাস্ট লাইনের মাধ্যমে যে জিনিসটা দেখানোর চেষ্টা করেছেন, যে এখানে তিনি অপটিমিস্টিক হওয়ার চেষ্টা করেছেন। আমরা জানি যে পার্সিবিসি শেলি একজন অপটিমিস্টিক রাইটার, যেখানে তিনি আশা করেছেন যে যদি শীত আসে তো বসন্ত আসতে কতক্ষণ। ঠিক এরকম আমাদের মানব জীবনেও আমাদের যে খারাপ সময়, যে কষ্ট আসে, সেই কষ্টের পর আমাদের ভালো একটা সুখের দিন আসবে, সেই মেসেজটা ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড এর মাধ্যমে দেওয়া হয়েছে। তো এই ছিল আমাদের হচ্ছে কবিতা। আমরা যদি প্রথম থেকে আবার একটু রিক্যাপ করি তোমাদের সুবিধার্থে, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রথম স্ট্যান্জা জুড়ে কবি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে স্থান অর্থাৎ জায়গার ভিতরে হচ্ছে কবি মানে একটা মাটির ভিতরে ওয়েস্ট উইন্ড কতটা প্রভাব ফেলে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন। দ্বিতীয় স্ট্যান্জা হচ্ছে আকাশের ভিতর ওয়েস্ট উইন্ড কতটা প্রভাব বিস্তার করে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করেছেন। এবং তৃতীয় স্ট্যান্জায় কবি দেখানোর চেষ্টা করেছেন যে সমুদ্রের বুকে কিভাবে ওয়েস্ট উইন্ড কতটুকু প্রভাব বিস্তার করে। এবং আমরা এই ৩ টা স্ট্যান্জা শেষে দেখতে পাই যে এই ৩ টা স্ট্যান্জায় লেখক প্রশংসা করার পাশাপাশি এতটাই প্রশংসা করেছেন যে তিনি ওয়েস্ট উইন্ডকে তার যে দুঃখ ঘোচানোর জন্য এবং তার যে সুখ আনার জন্য যে যন্ত্র, সেটা তিনি ভেবেছেন। এবং সেই চতুর্থ এবং পঞ্চম স্ট্যান্জা জুড়ে কবি হচ্ছে ওয়েস্ট উইন্ডের কাছ থেকে ওয়েস্ট উইন্ড হওয়ার মতো মানে হওয়ার মতো করে সে হচ্ছে ওখানে সাহায্য চেয়েছেন। এবং এই সাহায্যের মাধ্যমে হচ্ছে সে ওখান থেকে মানে এই জিনিসগুলো পাওয়ার চেষ্টা করেছেন। তো অধিকতর বোঝার জন্য আমি হচ্ছে তোমাদেরকে এখন এই কবিতার একটা সামারি পড়ে শোনাবো, যেটা তোমাদের মনে করি তোমাদের অনেক কাজে আসবে। এবং এর পাশাপাশি আমি তোমাদেরকে অবশ্যই মানে পরবর্তীতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার যে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো দেওয়ার চেষ্টা করব। দ্য স্পিকার দ্য ইনভোকস দ্য ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড অফ অটাম। স্পিকার কি করেছে? ইনভোক, অর্থাৎ হচ্ছে সে হচ্ছে ইনভোক করেছেন, অর্থাৎ সে হচ্ছে মানে প্রচন্ড রকম ভাবে আহ, ডেকেছেন মানে অটামকে ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড হিসেবে, হুইচ স্ক্যাটার্স, যেটা ছড়িয়ে পড়ে, দ্য ডেড লিভস, মৃত পাতাগুলোকে কি করে ছড়িয়ে দেয়, and spread seeds to that they might be nurtured by the spring, এবং সেগুলো যেন স্প্রিং এর মতো করে যায়। and asks, এবং জিজ্ঞেস করে, that the wind a destroyer and preserver, এবং সে হচ্ছে এই ওয়েস্ট উইন্ডকে একজন ডেস্ট্রয়ার এবং প্রিজার্ভার হিসেবে কল্পনা করেছেন। হিয়ার হিম, তাকে শুনেছেন। দ্য স্পিকার কলস হিম দ্য উইন্ড দ্য ড্রাইক অফ দ্য ডাইং ইয়ার, সে হচ্ছে এখানে হচ্ছে ড্রাইক অর্থাৎ টেনে আনা মানে সে আনায়নকারী বলেছেন, দ্য ডাইং ইয়ার এই মৃত বছরের মানে সমাপ্তকারী, অ্যান্ড ডিসক্রাইবস এবং বর্ণনা করেছেন হাউ টু স্টার আপস ভায়োলেন্ট স্ট্রিমস, এবং কিভাবে এই প্রচন্ড রকমের ঝড় তোলায়, অ্যান্ড এগেইন ইমপ্লোডস, এবং কিভাবে আবার সেটাকে ইমপ্লোডস করে ঠান্ডা করে, ইট টু হিয়ার হিম, তাকে। দ্য স্পিকার সেজ দ্যাট, স্পিকার বলেছেন, দ্যাট দ্য উইন্ড স্টিয়ার্স দ্য মেডিটেরিয়ান ফ্রম হিজ সামার ড্রিমস, অর্থাৎ এখানে লেখক বলার চেষ্টা করেছেন যে ওয়েস্ট উইন্ড হচ্ছে স্টিয়ার্স করতে, অর্থাৎ সে হচ্ছে বেরিয়ে আসে তার সেই সামারের ড্রিমস থেকে, অ্যান্ড ক্লিপস, এবং বিভক্ত করে ফেলে, দ্য আটলান্টিক ইন্টু দ্য চপি কেজমস, আটলান্টিকে কিছু পানির টুকরায়, মেকিং দ্য শেপলেস ফলিউস, এবং এগুলাকে একটু ছড়িয়ে ছিটিয়ে পাতার মতো তৈরি করে ফেলে, দ্য অসেট ট্রেম্বল, সমুদ্রটা কেঁপে ওঠে, অ্যান্ড আস্ক ফর এ থার্ড টাইম, এবং সে হচ্ছে মানে থার্ড টাইম দ্যাট ইট হিয়ার হিম, এবং তৃতীয়বারের মতো আমরা এটা তার কাছ থেকে হচ্ছে শুনে। দ্য স্পিকার সেজ দ্যাট ইফ হি আর এ ডেড লিভ, যদি সে একটা ডেড লিভ হয়ে যেত মানে ডেড লিভের মতো হইতো, দ্যাট দ্য উইন্ড কুড বিয়ার, যেটা উইন্ড কি তাকে বিয়ার করতে পারতো, অর এ ক্লাউড ইট কুড ক্যারি, অথবা একটা ক্লাউড হতো যেটাকে সে বহন করতে পারতো, অর এ ওয়েভ, অথবা একটা ওয়েভের মতো হতো, ইট কুড পুশ, যেটা পুশ করতে পারতো অর্থাৎ ধাক্কা দিতে পারতো, আর ইভেন হি ওয়ার অ্যাজ এ বয়, এবং সে যদি অটামের মতো একটা বালক হইতো,
দ্য কমরেড অফ দ্য উইন্ডস, মানে উইন্ডস এর এই কমরেড, মানে সে একজন সহযোগী হতো ওয়ান্ডারিং অফ হেভেন, এই পৃথিবী এবং স্বর্গের উপরে যে সে চলাচল করতেছে তার সাথে। দেন হি উড নেভার, তারপর সে কি করতো, নেভার নিড টু প্রে টু দ্য উইন্ড, সে উইন্ডকে প্রে করতে হতো না, অ্যান্ড ইনভোক, এবং তাকে কি উদ্বেগ করতে হতো না ইটস পাওয়ার্স, এর ক্ষমতাকে। হি লিডস হি প্লিডস উইথ দ্য উইন্ড টু লিফট হিম, সে হচ্ছে উইন্ডকে সে হচ্ছে তার সাথে উড়ে যাওয়ার জন্য জোরাজুরি করতেছে, অ্যাজ এ ওয়েভ, একটা ওয়েভ হিসেবে, এ লিফ একটা পাতা হিসেবে, এ ক্লাউড একটা ক্লাউড হিসেবে, অর থ্রু হি ইজ লাইক দ্য উইন্ড অ্যাট হার্ট, এবং সে হচ্ছে তার হার্ট দিয়ে সে উইন্ডের মতো হতে চায়, আনটেমেবল, যেটা অদম্য, অ্যান্ড কি প্রাউড, এবং প্রাউড, হি ইজ নাও চেইনড, সে হচ্ছে এখন চেইনড এবং নত, সে হচ্ছে বাধা, উইথ দ্য ওয়েট অফ হিজ আওয়ার্স, তার যে দীর্ঘ যে এই পৃথিবীতে অবস্থান করার যে সময়, এই সময়কাল জুড়ে। দ্য স্পিকার হচ্ছে এখানে আক্স টু দ্য উইন্ড মেক মি দ্য লায়ার, ওয়েস্ট উইন্ডকে সে হচ্ছে জিজ্ঞাসা করেছে মেক মি, তাকে তৈরি করে দিতে, দ্য লায়ার তাকে একটা বাদ্যযন্ত্রের মতো, টু বি হিজ ওন স্পিরিট, তার স্পিরিটে, তার মতো করে, অ্যান্ড টু ড্রাইভ হিজ থটস, এবং সে বলেছে হিজ থটস অ্যাক্রস দ্য ইউনিভার্স, এবং সে বলেছে যে তার চিন্তাগুলো যেন সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়, লাইক উইদার্ড লিভস, চলমান পাতার মতো, টু কুইকেন এ নিউ বার্থ, একটা নতুন কিছু জন্ম দেওয়ার জন্য, সেটাকে দ্রুত করার জন্য। হি আস্ক দ্য উইন্ড, সে হচ্ছে বাতাসকে সে কি করে, জিজ্ঞেস করে, বাই দ্য ইনক্যান্টেশন, প্রচন্ড রকম আগ্রহ নিয়ে, টু দিস ভার্স, এই ভার্সের, এই কবিতার, টু স্ক্যাটার হিজ ওয়ার্ডস, তার কথাগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং দ্য ম্যানকাইন্ড, মানুষের মধ্যে, টু বি দ্য ট্রাম্পেট অফ প্রফেসি, এগুলাকে একটা প্রফেসি হিসেবে, একটা দরবেশীয় কথার মতো, স্পিকিং বুথ ইন এ রিগার্ড টু দ্য সেজন, এবং কি করছে, স্পিকিং এবং বলার চেষ্টা করছে, বুথ ইন দ্য রিগার্ড অফ দ্য সেজন, বিভিন্ন সিজনে, ইন রিগার্ড টু দ্য ইফেক্ট আপন ম্যানকাইন্ড, মানুষের উপর একটা প্রভাব ফেলার জন্য, দ্যাট হি হোপস হিজ ওয়ার্ড টু হ্যাভ, যেটা তার ওয়ার্ডের আছে, অর্থাৎ লেখকের যে ওয়ার্ড, সেই কথাগুলোর যে একটা প্রভাব আছে, সেটা যেন ছড়িয়ে দেওয়া হয়। দ্য স্পিকার আস্ক, স্পিকার জিজ্ঞেস করে, ইফ উইন্টার কামস, এবং স্পিকার এখানে বলে যে ইফ উইন্টার কামস, যদি উইন্টার আসে, শীত আসে, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমার প্রথম ভিডিও ছিল, ভিডিও জুড়ে ভুলভ্রান্তি এবং নার্ভাসনেস কাজ করেছে, তো যদি আহ, ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাই আমার এই ভিডিওটা দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে অনুপ্রেরণা পাবো, এবং আমি আশা করি যে ভবিষ্যতে আরো নতুন নতুন ভিডিও বানাতে পারবো আপনাদের জন্য। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম।